মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এই রিয়ারেন্সটি যশোর বোর্ড 2023 সালে এসেছিল। তো একটি রিয়ারেন্স করতে হলে সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে সেটা হলো ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে আগে গল্পটাকে বুঝিয়ে নিতে হবে। তো এর জন্য তোমাদের কোনো টেনশন নেই, কারণ দেখো আমরা আমাদের এইচএসসি নোটবুকের মধ্যে এরকম ভাবে চমৎকার ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়েছি। সুতরাং তোমরা আমাদের এইচএসসি নোটবুকটা যদি কালেক্ট করো এবং সেটা কালেক্ট করে যদি পড়ো, তাহলে তুমি ন্যাচারালি অনেক বেশি ইংরেজি শিখতে পারবে, ইংরেজিতে মাস্টারি গেইন করতে পারবে। তো চলো আমরা শুরু করি। এই নম্বরে কি বলছে? দেন হি ইনভাইটেড, তারপরে সে আমন্ত্রণ জানান অ্যাপ্লিকেশনস, আবেদনপত্র সমূহের। দি অ্যাপ্লিক্যান্টস ওয়ার অ্যাক্সড, দি অ্যাপ্লিক্যান্টস আবেদনকারীদেরকে ওয়ার অ্যাক্সড জিজ্ঞাসা করা হয়েছিল। আচ্ছা, এখানে একটা বিষয় তোমাদের বলে দিই যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এরপরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তাহলে সেক্ষেত্রে সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসের উপরে থাকে। ওয়ার অ্যাক্সড জিজ্ঞাসা করা হয়েছিল বা বলা হয়েছিল টু মিট দ্য সুলতান, সুলতানের সাথে সাক্ষাৎ করতে, ওয়ান বাই ওয়ান একে একে, লং আগো অনেক আগে, দেয়ার লিভড এ সুলতান ইন এ কান্ট্রি, দেয়ার লিভড বাস করতেন, এ সুলতান একজন রাজা বা সুলতান, ইন এ কান্ট্রি একটি দেশে। দেন দ্য সুলতান ফাউন্ড, তারপরে সুলতান খুঁজে পেলেন। ফাউন্ড হচ্ছে ফাইন্ড এর পাস্ট ফর্ম, ওকে। তারপরে সুলতান খুঁজে পেলেন দ্য ডিজার্ড ম্যান, কাঙ্ক্ষিত মানুষটিকে। হি ওয়ান্টেড টু অ্যাপয়েন্ট, তিনি নিয়োগ দিতে চেয়েছিলেন। হি ওয়ান্টেড তিনি চেয়েছিলেন, টু অ্যাপয়েন্ট নিয়োগ দিতে, অ্যান অনেস্ট ম্যান একজন সৎ ব্যক্তিকে, অ্যাজ হিজ ট্যাক্স কালেক্টর তার কর আদায়কারী হিসাবে। অ্যাজ সম্পর্কে একটা কথা বলি, সেটা হচ্ছে অ্যাজ যদি প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয় তাহলে তার মিনিং হচ্ছে হিসাবে অথবা উদাহরণস্বরূপ বা যেমন। ওয়ান সেকেন্ড, অ্যাজ যদি প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয় তাহলে তার মিনিং কি? হিসাবে বা যেমন। আর যদি অ্যাজ কনজাংশন হিসাবে ব্যবহৃত হয় তাহলে তার মিনিং হচ্ছে যেহেতু, ওকে। এরপরে দেখো, এ নাম্বার অফ পিপল অ্যাপ্লাইড, অনেক লোক আবেদন করেছিল অথবা বেশ কয়েকজন আবেদন করেছিল, ফর দ্য জব চাকরির জন্য। অল দি অ্যাপ্লিক্যান্টস সকল আবেদনকারীরা, ব্লাস্ট অ্যান্ড রিফিউজড, ব্লাস্ট মানে লজ্জিত হয়েছিলেন, অ্যান্ড রিফিউজড এবং প্রত্যাখ্যান করেছিলেন, এক্সেপ্ট ওয়ান একজন ব্যতীত। এটা যে এক্সেপ্ট, এই এক্সেপ্টের মানে হচ্ছে ব্যতীত, এর সিনোনিম কি? উইদাউট। এই এক্সেপ্টের সিনোনিম হচ্ছে উইদাউট, ওকে। সো সুতরাং হি অ্যাক্সড তিনি চেয়েছিলেন, ফর দ্য ওয়াইজ কাউন্সিলর্স অ্যাডভাইস জ্ঞানী পরামর্শদাতাদের উপদেশ। ওয়াইজ মানে জ্ঞানী, কাউন্সিলর্স এখানে দেখো অ্যাপোস্ট্রফি দেওয়া আছে। তো যখন প্লুরাল নাউনের পজিটিভ কেস করা হয় অ্যাপোস্ট্রফি দিয়ে, তখন কিন্তু সেখানে এস ব্যবহার করার প্রয়োজন হয় না। যদি তুমি এইভাবেও করতে পারবে, আবার শুধু এস এভাবে দিয়েও করতে পারবে, ওকে। এরপরে দেখো, হোয়েন দে অ্যারাইভড যখন তারা পৌঁছেছিল বা উপস্থিত হয়েছিল, দ্য সুলতান অ্যাক্সড দেম টু ডান্স, সুলতান তাদেরকে নাচতে বলল। দ্য সুলতান অ্যাক্সড সুলতান বলল, দেম তাদেরকে, টু ডান্স নাচতে। দে কেম থ্রু এ প্যাসেজ, দে কেম তারা এসেছিল, থ্রু এ প্যাসেজ একটি পথ দিয়ে, হোয়ার যেখানে, গোল্ড কয়েন্স স্বর্ণমুদ্রা সমূহ, ওয়ার কেপ্ট রাখা হয়েছিল। তাহলে সর্বপ্রথম কিন্তু তোমাকে এইভাবে চমৎকার ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়ে নিতে হবে, ওকে। তো সেক্ষেত্রে তোমরা আমাদের এইচএসসি নোটবুক কালেক্ট করে নাও, তাহলে তোমাদের জন্য বিষয়টা অনেক ইজি হয়ে যাবে। তো চলো এরপরে আমরা কি করব, অ্যান্সারটা করব, ঠিক আছে। তো অ্যান্সারটা করার জন্য আমরা প্রথমে এখানে আগে অ্যান্সারটা লিখে নিই, ওকে। অ্যান্সার, ওকে, অ্যান্সার লিখে নিলাম। তো দেখো, কোনো একটা গল্প তুমি যদি সাজাতে যাও তাহলে সর্বপ্রথম তোমাকে যেটা দেখতে হবে যে ওয়ান্স আপন এ টাইম বা লং আগো এ ধরনের কোনো ইন্ডিকেশন, দিক নির্দেশনা বা নির্দেশনা পাও কিনা, সংকেত পাও কিনা। তো সি নাম্বারটা দেখো, সি নাম্বারে কি বলছে? লং আগো
দেয়ার লিভড এ সুলতান ইন এ কান্ট্রি, লং আগো, অনেক আগে, দেয়ার লিভড বসবাস করতো, এ সুলতান একজন সুলতান ইন এ কান্ট্রি একটি দেশে। সো আমরা পেয়ে গেলাম লং আগোটা পেয়ে গেলাম। সো আমাদের অপশন সি হচ্ছে সর্বপ্রথম, মানে সি নাম্বারটা হচ্ছে প্রথমে আসবে। এরপরে তারপরে কি সুলতান কোনো ইচ্ছা পোষণ করলো কিনা সেটা আমরা দেখি। তাহলে সুলতান, এই সুলতানকে হি দ্বারা প্রকাশ করা হচ্ছে। ই নাম্বারটা দেখো, হি ওয়ান্টেড তিনি চেয়েছিলেন, টু অ্যাপয়েন্ট নিয়োগ দিতে, অ্যান অনেস্ট ম্যান একজন সৎ ব্যক্তিকে, অ্যাজ হিজ ট্যাক্স কালেক্টর তার কর আদায়কারী হিসাবে। সো আমরা পেয়ে গেলাম ই নাম্বারটা, যে সুলতান একজন সৎ ব্যক্তিকে তার কর আদায়কারী হিসাবে নিয়োগ দিতে চেয়েছিলেন। তখন সুলতান কি করবে যখন কর আদায়কারী হিসাবে নিয়োগ দিতে চাইবে? তখন এইচ নাম্বারটা দেখো। সো সুতরাং হি অ্যাক্সড তিনি চেয়েছিলেন, ফর দ্য ওয়াইজ কাউন্সিলর্স অ্যাডভাইস জ্ঞানী বা প্রজ্ঞাবান উপদেষ্টাদের উপদেশ চেয়েছিলেন। সো এরপরে এইচ নাম্বারটা হয়ে যাচ্ছে আমাদের অপশনে। সো আমরা দিয়ে দিলাম এইচ। এরপরে দেখো, তো এরপরে যখন সুলতানের পরামর্শ সবকিছু শেষ হয়ে গেল, তখন সুলতান কি করবে? দেন তারপরে হি ইনভাইটেড অ্যাপ্লিকেশনস, সে আবেদনপত্রের জন্য আমন্ত্রণ জানালো, যে যারা চাকরি প্রত্যাশী তারা আবেদনপত্র জমা দেন। ওকে, তাহলে আমরা এই নাম্বারটা এবার দিয়ে দিচ্ছি। এ নাম্বার ইজ দ্য রাইট অপশন। এরপরে কি হলো, যখন অ্যাপ্লিকেশনের জন্য বলা হবে তখন কি হবে? এফ নাম্বারটা দেখো, এ নাম্বার অফ পিপল অ্যাপ্লাইড ফর দ্য জব, অনেক সংখ্যক বা বেশ কয়েকজন চাকরির জন্য আবেদন করলো। এ নাম্বার অফ পিপল বেশ কয়েকজন লোক, অ্যাপ্লাইড ফর দ্য জব চাকরির জন্য আবেদন করলো। সো এফ নাম্বারটা এবার আমাদের হয়ে গেল, এফ নাম্বার দিয়ে দিলাম। এরপরে দেখো অ্যাপ্লিকেন্টসদেরকে তখন যখন পরীক্ষার দিন আসবে তখন তো কিন্তু মানে কিছু দিক নির্দেশনা দেওয়া হবে, তাই না? সেই দিক নির্দেশনাটা কি ছিল সেটা দেখো। দি অ্যাপ্লিকেন্টস ওয়ার asked টু মিট দ্য সুলতান ওয়ান বাই ওয়ান। তাহলে এবার বি নাম্বার অপশনে কি বলা হচ্ছে? দি অ্যাপ্লিক্যান্টস আবেদনকারীদেরকে ওয়ার asked জিজ্ঞাসা করা হয়েছিল বা বলা হয়েছিল, টু মিট সাক্ষাৎ করতে, দ্য সুলতান সুলতানের সাথে। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে একটা বিষয় মনে রাখবে যে মিটের সাথে উইথ ব্যবহার হয় না, কারণ মিট মানেই হচ্ছে কারোর সাথে সাক্ষাৎ করা। ঠিক আছে, মিট মানেই হচ্ছে কারোর সাথে সাক্ষাৎ করা। তো একে একে সাক্ষাৎ করতে বলা হয়েছিল। সো অপশন বি নাম্বার হচ্ছে আমাদের অপশন। এরপরে দেখো কোনটা আসতেছে। তো এই অ্যাপ্লিকেন্টস যারা, তারা যখন সুলতানের কাছে আসবে তো একটা রাস্তা দিয়ে আসবে। তো রাস্তা দিয়ে আসার সময় কি হলো, যে নাম্বার দেখো, দে কেম তারা এসেছিল, থ্রু এ প্যাসেজ একটা রাস্তা দিয়ে, হোয়ার যেখানে, গোল্ড কয়েন্স স্বর্ণ মুদ্রা সমূহ, ওয়ার কেপ্ট রাখা হয়েছিল, যেখানে স্বর্ণ মুদ্রা রাখা হয়েছিল। সো যে নাম্বারটা হয়ে গেল আমাদের নেক্সট অপশন। এরপরে যখন স্বর্ণ মুদ্রা রাখা হলো, তারা যখন এসে পৌঁছালো তখন কি হলো, যে অ্যাপ্লিকেন্টসরা যখন আসলো, আই নাম্বারটা দেখো, হোয়েন দে অ্যারাইভড যখন তারা পৌঁছলো, দ্য সুলতান অ্যাক্সড দেম সুলতান তাদেরকে বলল, টু ডান্স নাচার জন্য, নৃত্য করার জন্য। কেন নৃত্য করার জন্য বললো? কারণ যে তারা যদি স্বর্ণ মুদ্রা নেয়, পকেটে নিলে বাজার শুরু করবে, আর যদি হাতে রাখে তাহলে হয়তো নৃত্য করার সময় পড়ে যাবে। ঠিক আছে, এখানে প্রজ্ঞার ব্যবহারের কথা বলা হচ্ছে। তো এরপরে কি হলো, জি নাম্বারটা দেখো, অল দি অ্যাপ্লিক্যান্টস সকল আবেদনকারীরা, ব্লাস্ট লজ্জিত হয়ে গিয়েছিল, অ্যান্ড রিফিউজড এবং অস্বীকার করলো বা প্রত্যাখ্যান করলো, এক্সেপ্ট ওয়ান একজন ছাড়া। সো এবার আমাদের জি নাম্বার হচ্ছে রাইট অপশন। একজন ছাড়া বলতে ওই একজন ব্যক্তি বেসিক্যালি অনেস্ট ছিলেন, সৎ ছিলেন। তো অনেস্ট এবং সৎ ব্যক্তিটা কি করলো, সে কোনো অস্বীকৃতি জানালো না, সে নৃত্য করতে শুরু করলো। তো এইভাবে সুলতান কি করলো, 9টা হয়ে গেলে একটা বোনাস, তাহলে ডি নাম্বার বেঁচে আছে। দেন তারপরে দ্য সুলতান ফাউন্ড সুলতান খুঁজে পেল, দ্য ডিজায়ার ম্যান কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে। সো ডি নাম্বার শেষে দিয়ে দাও। দেখো এইভাবে তুমি যদি ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়ো তাহলে তুমি ইংরেজিতে অটোমেটিক্যালি মাস্টারি গেইন করবে। আর যখন তুমি ইংরেজিতে মাস্টারি গেইন করবে তখনই তুমি ভালো রেজাল্ট করতে সক্ষম হবে। এর পাশাপাশি তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে তোমার কাঙ্ক্ষিত সাবজেক্টে চান্স পেতে সক্ষম হবে।
সুতরাং তোমরা আমাদের এইচএসসি নোটবুকটা কালেক্ট করে নাও। সেটা কালেক্ট করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এই রিয়ারেন্সটা কিন্তু দিনাজপুর বোর্ড 2023 সালে কিন্তু এসেছিল, দিনাজপুর বোর্ডে। তো তোমরা জানো রিয়ারেন্স করতে হলে সর্বপ্রথম তোমাদেরকে কি করতে হবে, ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেট করে গল্পটাকে সুন্দরভাবে বুঝে নিতে হবে। এটা হচ্ছে প্রথম স্টেপ। তো চলো আমরা দেখো সুন্দরভাবে তোমাদেরকে আমরা ট্রান্সলেট করে দিয়েছি আমাদের এইচএসসি নোটবুকের মধ্যে। তোমরা এরকম ভাবে চমৎকার কিন্তু ট্রান্সলেশন করে দেওয়া পাবে ফ্রেজ ওয়াইজ। তো আমাদের এইচএসসি নোটবুক কালেক্ট করতে তোমরা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো। তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে, দে ডাগ দ্য হোল, দে ডাগ দ্য হোল, তারা গর্ত খুঁড়ে, কিলড দ্য স্নেক, সাপটাকে হত্যা করে, অ্যান্ড টুক দ্য নেকলেস, এবং গলার যে মালা সেটা নিয়ে যায়। এরপরে কি, দ্য ক্রাউ, কাক, অ্যাট লাস্ট, অবশেষে, থট অফ এ প্ল্যান, মানে একটা পরিকল্পনা করলো, টু গেট রিড অফ, পরিত্রাণ পেতে, ইটস এনিমি, তার শত্রুর হাত থেকে, ইট স্টল অ্যান এক্সপেন্সিভ নেকলেস, যে ইট বলতে কাকটি একটি এক্সপেন্সিভ দামি নেকলেস, গলার মালা চুরি করলো, অফ দ্য প্রিন্সেস, রাজকুমারীর, ফ্রম দ্য রয়্যাল প্যালেস, রাজপ্রাসাদ থেকে, অ্যান্ড ড্রপড ইট, এবং এটাকে ফেলে দিল, ইনটু দ্য স্ন্যাক্স হোল, সাপের গর্তে, অ্যান্ড স্ক্যাটারিং, আফটার স্ক্যাটারিং, কিছু ছড়িয়ে দেওয়ার পরে, আফটার স্ক্যাটারিং বলতে কিছু ছড়িয়ে দেওয়ার পরে, এ ফিউ রুবিস হেয়ার অ্যান্ড দেয়ার, মানে এদিক সেদিক মানে কিছু রুবিস, রুবিস বলতে মূল্যবান যে ধাতু বা পাথর, সেগুলো ছড়িয়ে দিল। ঠিক আছে, তো এরপরে দেখো কি বলছে, এই স্নেক লিভড, একটি সাপ বাস করত, ইন এ হোল, একটি গর্তে, অ্যাট দ্য রুট অফ এ ট্রি, একটি গাছের পাদদেশে বা গাছের গোড়ায়, অ্যাট দ্য ফুট অফ এ ট্রি বলতে গাছের গোড়ায় বা পাদদেশে। দ্য কিং বিকেম ভেরি অ্যাংরি, রাজা খুব রেগে গেলেন, অ্যাট দ্য লস, এই ক্ষতিতে, অ্যাট দ্য লস, এই ক্ষতিতে বা এই ক্ষতির ফলে, অ্যান্ড সেন্ট আউট মেন, এবং লোক পাঠালেন, টু লুক ফর দ্য নেকলেস, নেকলেসটাকে খুঁজে নিয়ে আসতে, হাই আপন ইটস ব্রাঞ্চেস, এর ডালে উঁচুতে, হাই আপন ইটস ব্রাঞ্চেস, এর ডালে উঁচুতে, ওয়াজ ছিল, দ্য নেস্ট, বাসা, অফ এ ক্রাউ, একটি কাকের। ইন দিস ওয়ে, এইভাবে, দ্য স্নেক অ্যাড আপ, সাপ খেয়ে ফেললো, থ্রি অফ দ্য চিক্স, তিনটি বাচ্চা। দেখো থ্রি অফ দ্য, এখানে একটা বিষয় শোনো, ওয়ান অফ দ্য মানে অনেকগুলোর মধ্যে একটি, থ্রি অফ দাও কিন্তু কয়েকটির মধ্যে তিনটি। এটা মনে রাখতে হবে যে ওয়ান অফ দা যখন বলবে তুমি, তখন অনেকগুলোর মধ্যে একটি। আবার তুমি যদি বলো টু অফ, তাহলে অনেকগুলোর মধ্যে দুইটি। আবার যদি বলো থ্রি অফ, তাহলে অনেকগুলোর মধ্যে তিনটি। ফাইভ অফ, অনেকগুলোর মধ্যে পাঁচটি। ওকে, তো মূল কথা হচ্ছে থ্রি অফ দ্য চিক্স মানে যে তিনটি বাচ্চা খেয়ে ফেললো, অনেক কয়টা বাচ্চা ছিল সেখান থেকে তিনটি বাচ্চা খেয়ে ফেললো। ইন কোর্স অফ এ টাইম, কিছু, ইন কোর্স অফ এ টাইম, কিছুক্ষণের মধ্যে, দে নোটিসড, তারা লক্ষ্য করলো, দ্য স্ক্যাটার্ড রুবিস, ছড়িয়ে ছিটিয়ে থাকা যে রুবিগুলো, নিয়ার দ্য হল, গর্তের কাছে, গর্তের কাছে যে রুবি পড়েছিল সেই রুবিগুলো তারা কিন্তু লক্ষ্য করলো। এরপরে দেখো কি, দ্য ক্রাউ হ্যাড ফোর ইয়াং চিক্স, কাকের চারটি ছোট বাচ্চা ছিল, চারটি, ইন ইটস নেস্ট, এর নিড়ে বা বাসায়। whenever, যখনই, the crow would leave the nest, the crow would leave, কাক যখনই ছেড়ে যেত, the nest, তার বাসা, to bring food, খাবার আনতে, for its chicks, এর ছানার জন্য বা বাচ্চার জন্য, the snake would climb up, তখনই সাপ উপরে উঠতো, and eat one, এবং একটা বাচ্চা খেয়ে ফেলতো। তাহলে এরকম ভাবে চমৎকার ভাবে আগে বুঝে তুমি গল্পটাকে পড়ে নেবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে। ঠিক আছে, পড়ে নেওয়ার পরে তারপরে কি হবে, এভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়ার পরে তারপরে হচ্ছে গল্পটাকে সাজাতে হবে। ওকে, তাহলে দেখো আমরা সর্বপ্রথমে অ্যান্সারটা লিখে নিই।
আমরা কি করি, অ্যান্সারটা লিখে নিই। ওকে, আমরা অ্যান্সারটা লিখে নিলাম। তাহলে বারবারই বলছি যে তুমি যখন কোনো গল্পকে সাজাবে, আগে দেখবে যে কোথাও কোনো রকম ওয়ান্স আপন এ টাইম বা একদা এক সময় এই ধরনের কোনো বিষয় আছে কিনা। তো এই গল্পের মধ্যে নেই। তারপরে তোমরা ডি নাম্বারটা দেখো। ডি নাম্বারে কি বলা হচ্ছে, গল্পে আমরা এইভাবে সাজাতে পারি, এ স্ন্যাক লিভড ইন এ হোল অ্যাট দ্য ফুট অফ এ ট্রি। মানে একটা সাপ কি করত, বসবাস করত কোথায়, একটা গাছের পাদদেশে, গোড়াতে একটা গর্ত ছিল সেখানে। ওকে ফাইন, গল্পটাকে আমরা সাজিয়ে দিচ্ছি। তারপরে ডি নাম্বারটা করলাম। ডি নাম্বারের পরে তোমরা দেখো হচ্ছে এফ নাম্বারটা দেখো। এফ, এফ এ কি বলছে, হাই আপন ইটস ব্রাঞ্চেস ওয়াজ দ্য নেস্ট অফ এ ক্রাউ। এখানে একটা বিষয় হচ্ছে যে কিছু কিছু জায়গাতে তোমরা এফ নাম্বারটা প্রথম পেতে পারো, কিন্তু আমার যেটা মানে আমি তোমাদেরকে যেটা বলবো এটা সঠিক না। কারণ ইটস, যেটা এই ইটসটার দিকে লক্ষ্য করো, ইটসটা কি, ইটসটা হচ্ছে একটা প্রোনাউন। আর প্রোনাউন কখন ব্যবহার হয়, নাউনের পরিবর্তে। তো তোমরা যদি প্রথমে এফ নাম্বারটা দাও আর তারপরে ডি নাম্বারটা দাও, তো তুমি আগে প্রোনাউন ব্যবহার করে তারপরে ট্রি এই নাউনটা ব্যবহার করবে, কারণ এখানে ইটস দ্বারা ট্রি কে বোঝানো হচ্ছে। তাহলে তো সেটা কোনোভাবে হবে না। ঠিক আছে, মার্কসটা কিন্তু কাটা যাবে। বুঝতে পেরেছো? সো প্রথমে ডি নাম্বার, তারপরে এফ নাম্বার। তো এফ নাম্বারে আমরা দিয়ে দিলাম যে এর গাছের ডালে কি বাস করতো, একটা কাক বসবাস করতো। ফাইন, এরপরে দেখি আমরা। তো কাক যদি বসবাস করে, কাক সম্পর্কে আমরা জানতে পারলাম। তো কাকের সম্পর্কে আরেকটু বিস্তারিত তথ্য কোথায় দেওয়া আছে, আই নাম্বারটা দেখো। আই নাম্বারে কি বলছে, আই নাম্বারে বলছে দ্য ক্রাউ, মানে কাকটির কয়টা বাচ্চা ছিল, হ্যাড 4 ইয়াং চিক্স ইন ইটস নেস্ট। এর বাসাতে 4টা বাচ্চা ছিল। কয়টা বাচ্চা ছিল, আই নাম্বার 4টা বাচ্চা ছিল। ওকে ফাইন, তো ঠিক আছে, 4টা যেহেতু বাচ্চা ছিল, তো 4টা বাচ্চা থাকার পরে তখন কি হবে, যে যে নাম্বারটা দেখো, হোয়েন এভার, যখনই দ্য ক্রাউ উড লিভ দ্য নেস্ট, বাসা ছেড়ে যেত, টু ব্রিং ফুড ফর ইটস চিক্স, বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসার জন্য। আচ্ছা, হোয়েন এভার এটা, আর কমাটার মানে হচ্ছে তখনই। ওকে, এখানে যে কমাটা, অর্থাৎ বাক্যের শুরুতে যদি কনজাংশন ব্যবহার হয়, যেমন অল দো বা দো, হোয়েন, হোয়েন এভার, ইফ, এগুলো ব্যবহার হলে কমার মিনিংটা তার সাথে সামঞ্জস্য রেখে করতে হয়। তাহলে হোয়েন এভার মানে কি, যখনই। সুতরাং আমরা কমার মিনিংটা কি বলতে পারবো, তখনই। মানে যখনই কাক খাবার নিয়ে আসতে যাচ্ছে, কাক খাবার নিয়ে আসতে যেত তার বাচ্চাদের জন্য, তখনই দ্য স্ন্যাক উড ক্লাইম্ব আপ অ্যান্ড ইট ওয়ান, তখনই এই সাপ বেটা কি করতো, গাছের উপরে উঠে যেত এবং একটা করে বাচ্চা খেয়ে ফেলতো। ঠিক আছে, তাহলে আমরা যে নাম্বারটা দিয়ে দিলাম, খেয়ে ফেলতো। এর এর ফলে কি দেখো, জি নাম্বারটা, তাহলে এইভাবে কি হচ্ছে, ইন দিস ওয়ে, এইভাবে দ্য স্ন্যাক অ্যাট আপ 3 অফ দ্য চিক্স, 3টি বাচ্চা খেয়ে ফেললো। 4টার মধ্যে 3টি বাচ্চা কিন্তু খেয়ে ফেললো কাকের। ঠিক আছে, তো আমরা এরপরে কোন নাম্বারটা দিব, জি নাম্বারটা। ফাইন, জি নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে তাহলে এখন কাক কি করবে, তখন কাক কি করলো, যে বি নাম্বারটা এবার দেখো, দ্য ক্রাউ অ্যাট লাস্ট থট অফ এ প্ল্যান টু গেট রিড অফ ইটস এনিমি, শত্রুর হাত থেকে বাঁচার জন্য কাক কি করলো, একটা পরিকল্পনা করলো। সো বি নাম্বারটা রাইট। তো পরিকল্পনা অনুযায়ী, এবার পরিকল্পনা হলো, তো পরিকল্পনা অনুযায়ী কাক কি করবে, তো সবচেয়ে পারফেক্ট অপশন হচ্ছে ইট, কারণ ক্রাউ এটার প্রোনাউন হচ্ছে ইট হিসেবে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো সি নাম্বার, সি নাম্বার কি বলছে, ইট স্টল অ্যান এক্সপেন্সিভ নেকলেস অফ দ্য প্রিন্সেস ফ্রম দ্য রয়্যাল প্যালেস অ্যান্ড ড্রপড ইট ইনটু দ্য স্ন্যাক্স হোল আফটার স্ক্যাটারিং এ ফিউ রুবিস হিয়ার অ্যান্ড দেয়ার। তো এখানে সেখানে কিছু রুবিস ছড়িয়ে ছিটিয়ে কাক ওই নেকলেসটাকে গর্তের মধ্যে ফেলে দিল। ঠিক আছে, গর্তের মধ্যে বা সাপের গর্তের মধ্যে কি করলো, ফেলে দিল। ঠিক আছে, তাহলে এরপরে আমাদের কি হচ্ছে, সি নাম্বার। তো ঠিক আছে, তো এর ফলে কি হলো, এবার ই নাম্বার দেখো, রাজা খুব খেপে যাবে। দ্য কিং বিকেম ভেরি অ্যাংরি এট দ্য লস। তো এই ক্ষতিতে কি হলো, রাজা খুব খেপে গেল। অ্যান্ড সেন্ট আউট মেন টু লুক ফর দ্য নেকলেস, এবং নেকলেস নিয়ে আসতে লোকজনকে পাঠালো, যে যা নেকলেস নিয়ে আয়। তার এরপরে হচ্ছে বি নাম্বার। এরপরে তাহলে কি দাঁড়াচ্ছে, ই নাম্বার, সরি, এরপরে হচ্ছে ই নাম্বার। তো এবার দেখো,
যে ই নাম্বারের পরে দুইটা বাকি আছে, এ আর এইচ। তো দুইটা বাকি থাকলে এরপরে কি হবে? ইন কোর্স অফ এ টাইম, কিছুক্ষণের মধ্যে, দে নোটিসড বলতে মেন যে লোকগুলোকে পাঠানো হয়েছিল, দে নোটিসড তারা লক্ষ্য করলো, দ্য স্ক্যাটার্ড রুবিস ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা রুবিগুলো, নিয়ার দ্য হল গর্তের গর্তের কাছে, নিয়ার দ্য হোল গর্তের কাছে কিন্তু লক্ষ্য করলো। তাহলে এরপরে হয়ে যাচ্ছে এইচ নাম্বার। ওকে, তো ফাইনালি একটাই বাকি থাকে, এ নাম্বার। এটা তোমরা বোনাস হিসাবে পাবে। তো এ নাম্বারটা দিয়ে দাও, প্লাস দিয়ে তোমরা এ নাম্বারটা দিয়ে দাও। তো দেখো, এইভাবে তুমি অ্যান্সার করতে চাইলে যে কোনো গল্পকেই তুমি এইভাবে প্র্যাকটিস করলে অ্যান্সার করতে পারবে। বাট এর জন্য তোমাকে কি করতে হবে? কন্ডিশন হচ্ছে এরকম ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে তোমাকে তোমার রিডিং স্কিলসটাকে ইমপ্রুভ করতে হবে। তো এইভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেট করে তোমরা তোমাদের রিডিং স্কিলসটাকে ইমপ্রুভ করার জন্য আমাদের এইচএসসি নোটবুকটাকে কালেক্ট করতে পারো। আর আমাদের এইচএসসি নোটবুক কালেক্ট করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো দেখো, এই রিয়ারেন্সটি রাজশাহী বোর্ড 2023 এবং সিলেট বোর্ড 2023 সালে এসেছিল। তো রিয়ারেন্স করতে হলে তোমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম তোমাদেরকে চমৎকারভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে গল্পটাকে বুঝে নিতে হবে। তো এর জন্য তোমাদের কোনো রকমের কোনো টেনশন নেই, কারণ আমরা তোমাদেরকে চমৎকারভাবে আমাদের এইচএসসি নোটবুকে এইভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়েছি। তো চলো আমরা সর্বপ্রথম গল্পটাকে পড়ে নিই। তো কি বলছে এখানে? তো এখানে বলছে, দেখো, ওয়ান ডে, একদিন, হি ওয়াজ ভেরি হাংরি, সে ছিল, ভেরি হাংরি, খুব ক্ষুধার্ত, দ্য গ্রেপস ওয়্যার টু হাই, আঙ্গুরগুলো খুব উঁচুতে ছিল, ফর হিম টু রিচ, তার কাছে পৌঁছানোর জন্য, এগেন অ্যান্ড এগেন, বারবার, হি জাম্পড, সে লাফ দিল, অ্যাট লাস্ট, অবশেষে, হি এন্টার্ড, সে প্রবেশ করলো, ইনটু এ ভাইনইয়ার্ড, একটা আঙ্গুর বাগানে বা আঙ্গুর খেতে। ভাইনইয়ার্ড বলতে আঙ্গুরের বাগান, আঙ্গুরের বাগানকে ভাইনইয়ার্ড বলা হয়। ওয়ান্স আপন এ টাইম, একদা বা এক সময়, দেয়ার লিভড এ ফক্স ইন এ ফরেস্ট, একটি বনে একটি শিয়াল বাস করত। বাট ইস টাইম, কিন্তু প্রতিবার, হি ফেলড, সে ব্যর্থ হলো, টু রিচ দ্য গ্রেপস, আঙ্গুরের কাছে পৌঁছতে। অ্যাট লাস্ট, বিং টায়ার্ড, অবশেষে ক্লান্ত হয়ে, হি ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গেল, সেইং দ্যাট, এটা বলে যে, দ্য গ্রেপস ওয়ার সোয়ার, আঙ্গুর ফল টক ছিল। হি টুক এ রান অ্যান্ড জাম্পড, হি টুক এ রান, সে একটা দৌড় দিল, অ্যান্ড জাম্পড, এবং লাফ দিল, টু রিচ, পৌঁছতে, দ্য বান্স অফ গ্রাপস, আঙ্গুরের যে থোকা, সেই থোকার কাছে পৌঁছতে। বাট হি ক্যানট রিচ ইট, কিন্তু সে সেখানে পৌঁছতে পারলো না, অর্থাৎ আঙ্গুরের যে থোকা, সেই থোকাগুলো সে ধরতে পারলো না। হি সোর্সড, সে খুঁজে বেড়ালো, ফুড, খাবার, এভরিহোয়ার, প্রত্যেকটা জায়গায়। বাট হি ডিড নট গেট এনি ফুড, কিন্তু সে কোনো খাবার খুঁজে পেল না। দেয়ার ওয়ার রাইপ গ্রেপস, বলছে যে, দেয়ার ওয়ার রাইপ গ্রেপস, পাকা পাকা আঙ্গুর ছিল, হ্যাঙ্গিং আপ অন দ্য ভাইন, আঙ্গুরের যে লতা, হ্যাঙ্গিং আপ মানে ঝুলে থাকা, হ্যাঙ্গিং আপ বলতে ঝুলে থাকা, অন দ্য ভাইন মানে আঙ্গুরের লতার সাথে পাকা পাকা আঙ্গুর ঝুলে ছিল। তো এই হচ্ছে গল্প। তো গল্প শেষ হওয়ার পরে আমাদেরকে অ্যান্সারটা করতে হবে। তো আমরা কি করব? আগে অ্যান্সারটা লিখে নিই, ঠিক আছে? তো এখানে আমরা লিখে নিই অ্যান্সার। তো আমরা অ্যান্সার লিখে নিলাম। তো এবার দেখো তোমরা এখানে যে একটা গল্পকে তুমি যখন অ্যারেঞ্জ করতে যাবে, তখন সর্বপ্রথম তুমি দেখবে যে একদা এক সময় এ ধরনের কোনো সেন্টেন্স আছে কিনা। তো ই নাম্বারটা দেখো, বলছে ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড এ ফক্স, একটা শিয়াল বাস করত, ইন এ ফরেস্ট, বনের মধ্যে। তাহলে ই নাম্বারটা আমাদের হচ্ছে রাইট প্লেসে বসবে, সর্বপ্রথম ই নাম্বার। ওকে, তাহলে আমরা ই নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে দেখো যে গল্পের সাথে সামঞ্জস্য রাখার জন্য আমরা কোনটা অ্যারেঞ্জ করতে পারি? এ নাম্বারটা। ওয়ান ডে, একদিন, হি ওয়াজ ভেরি হাংরি, সে খুবই খুবই
ক্ষুধার্ত ছিল। একদিন সে খুব ক্ষুধার্ত ছিল। তো আমরা এই নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে দেখো যে যখন সে একজন ক্ষুধার্ত থাকবে, কেউ ক্ষুধার্ত থাকবে, তখন সে কি করবে? খাবারের সন্ধান করবে। তাহলে আই নাম্বারটা দেখো, হি সার্চড ফুড এভরিহোয়ার, সে সব জায়গায় খাবার খুঁজছিল, বাট হি ডিড নট গেট এনি ফুড, কিন্তু সে কোনো খাবার খুঁজে পেল না। অর্থাৎ আই নাম্বারটা সুন্দরভাবে কিন্তু এরপরে মিলে গেল। দেখো তুমি কিন্তু এইভাবে তখনই সলভ করতে পারবে যখন মূলত তুমি গল্পটাকে বুঝবে, মানে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে বুঝবে। যদি তুমি সেন্টেন্স ওয়াইজ ট্রান্সলেশন করে কোনো গল্পকে বুঝে প্র্যাকটিস করো, তুমি কমন না পেলে সেটাকে অ্যারেঞ্জ করতে পারবে না। বাট ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে তুমি যখন বুঝবে, তখন যে কোনো ধরনের গল্প আসলেই তুমি ট্রান্সলেট করতে পারবে এবং বুঝতে পারবে। সেক্ষেত্রে তুমি তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে এবং 100% মার্কস পাবে। তো এর জন্য আমাদের এইচএসসি নোটবুক তোমরা কালেক্ট করে নাও, আর সেটা কালেক্ট করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো। তো এরপরে দেখো আমরা ই এ আই তিনটা পেয়ে গেলাম। তো খাবার সার্চ করার পরে সে কোথাও খাবার পেল না, ঠিক আছে। তো তারপরে সে কি দেখলো, যে কোনো কিছুতে হয়তো সে দেখবে, ঠিক আছে না, এটা হচ্ছে বিষয়। তো এবার আমরা দেখি যে নাম্বারটা দেখি, there were ripe grapes hanging up on the vine, আঙ্গুরের লতার সাথে সে দেখলো যে মানে পাকা পাকা আঙ্গুর ঝুলে আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার কি হলো, যে এইটা হবে না। আমরা যখন সে খুঁজে পেল না, ডি নাম্বারটা দেখি, যে at last he entered into a vineyard, একটা আঙ্গুরের মানে বাগানে প্রবেশ করলো। তাহলে যে নাম্বারের চাইতে ডি নাম্বারটা পারফেক্ট। প্রথমে আগে আঙ্গুরের বাগানে তো প্রবেশ করবে, তারপরে আঙ্গুর দেখবে। সো ডি নাম্বার ইজ দ্য রাইট অপশন। তো আমরা ডি নাম্বারটা লিখে দিই, যে সে আঙ্গুরের বাগানে প্রবেশ করলো। এরপরে প্রবেশ করার পরে কি দেখলো, দেয়ার ওয়ার রাইপ গ্রেপস হ্যাঙ্গিং আপ অন দ্য ভাইন, আঙ্গুরের লতার সাথে পাকা পাকা আঙ্গুর ঝুলেছিল, যে নাম্বার। ওকে, তো এটা যখন ঝুলেছিল তখন সে দেখলো যে কি, যে দ্য গ্রেপস ওয়ার টু হাই ফর হিম টু রিচ, কিন্তু সমস্যা হলো কি, দ্য গ্রেপস ওয়ার, আঙ্গুরগুলো ছিল টু হাই, খুব উঁচুতে, ফর হিম টু রিচ, তার মানে পৌঁছানোর জন্য, মানে সে যে আঙ্গুর ধরবে ওটা ধরতে পারছিল না। অর্থাৎ এরপরে আমরা বি নাম্বারটা পেয়ে যাচ্ছি চমৎকার ভাবে। সো বি নাম্বার ইজ দ্য রাইট আনসার, রাইট অপশন। তো যখন ধরতে পারছে না, তখন সে কি করা শুরু করলো, এগেন এন্ড এগেন হি জাম্পড, সে বারবার বারবার লাফ দিতে শুরু করলো, ঠিক আছে। কি জন্য সে লাফ দিতে শুরু করলো? আঙ্গুর ফল ধরার জন্য। তাহলে সি নাম্বারটা হচ্ছে রাইট আনসার। তো বি এর পরে হচ্ছে সি। তো ঠিক আছে, বি এর পরে সি হয়ে গেল। তো এরপরে দেখো এফ নাম্বারটা দেখো, এফ নাম্বারে কি বলছে, বাট ইস টাইম, কিন্তু সে বারবার, হি ফেল টু রিচ দ্য গ্রেপস, সে আঙ্গুরের কাছে পৌঁছতে ব্যর্থ হয়ে গেল। সো সি এর পরে আমাদের এফ নাম্বারটা হয়ে যাচ্ছে সুন্দরভাবে। তারপরে সে কি হলো, জি আর এইচ এই দুইটা বাকি থাকলো। তো ব্যর্থ হওয়ার পরে সে একটা লাস্ট তো ট্রাই করবে, শেষবারের মতো লাস্ট ট্রাই তো করবে সে, তাই না। তো কি হলো এখানে, হি টুক এ রান and jumped to reach the bunch of grapes, but he could not reach it. তো সে দৌড়ে লাফ দিল আঙ্গুরের সেই থোকার কাছে পৌঁছানোর জন্য, কিন্তু সে কি পৌঁছতে পারলো না। সো এইচ নাম্বার, তো এইচ নাম্বার দিয়ে দেওয়া হলো। এরপরে জি নাম্বারে কি বলা হচ্ছে, অ্যাট লাস্ট বিং টায়ার্ড, ক্লান্ত হয়ে, হি ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গেল, সেইং দ্যাট, এটা বলে যে দ্য গ্রেপস ওয়ার সোয়ার, মানে আঙ্গুর ফল টক ছিল। সো তোমরা বুঝতেই পারছো, সবগুলো পেরে গেলে একটা কিন্তু তোমরা বোনাস হিসাবে পেয়ে যাবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, বেসিক্যালি ইংরেজিতে তুমি যদি এক্সপার্টাইজ গেইন করতে চাও, সেই এক্সপার্টাইজ গেইন করার সর্বোত্তম পদ্ধতি হচ্ছে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে প্র্যাকটিস করা। ওকে, তো ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন আমরা কিন্তু আমাদের এইচএসসি নোটবুকে তোমাদের জন্য দিয়ে দিয়েছি। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এই রিয়ারেন্সটি কিন্তু বরিশাল বোর্ড 2023 সালে এসেছিল। তো তোমরা খুব ভালোভাবেই জানো যে একটি রিয়ারেন্সকে তুমি যদি প্রথমে সলভ করতে যাও, তো সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে গল্পটাকে সুন্দরভাবে বুঝে নিতে হবে।
তো এর জন্য তোমাদের কোনো টেনশন নেই, কারণ আমরা আমাদের এইচএসসি নোটবুকের মধ্যে এরকম ভাবে চমৎকার ভাবে তোমাদেরকে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়েছি। সুতরাং আমাদের এইচএসসি নোটবুক কালেক্ট করতে তোমরা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিতে পারো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো চলো আমরা রিয়ারেঞ্জটা সুন্দরভাবে মজা করে পড়ে নেই। অ্যাজ এ রেজাল্ট, ফলে, হি স্টাডিড, তিনি অধ্যয়ন করেছিলেন, আন্ডার এ গ্রেট থিঙ্কার প্লেটো। আন্ডার এ গ্রেট থিঙ্কার, একজন মহান চিন্তাবিদের অধীনে, প্লেটো, প্লেটো নামে। এর মানে হচ্ছে অ্যারিস্টটল প্লেটোর ছাত্র ছিলেন। হি অলসো রট বুকস, তিনি বই লিখেছিলেন, অন বায়োলজি, জীববিজ্ঞানের উপরে, লিটারেচার, সাহিত্যের উপরে, ইকোনমিক্স, অর্থনীতির উপরে, অ্যান্ড, এবং কম্পারেটিভ পলিটিক্স, তুলনামূলক রাজনীতির উপরে। দেখো, এইভাবে যদি না পড়ো তাহলে কিন্তু কখনোই তোমার ইংলিশ লেভেলে উন্নয়ন হবে না, তুমি ইংরেজিতে এক্সপার্ট হতে পারবে না। সো তুমি যদি বেসিক্যালি ইংরেজিতে এক্সপার্ট হতে চাও, তোমাকে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়তে হবে, কোনো মুখস্থর দরকার নেই। আর এইভাবে তুমি যখন ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়তে থাকবে, তখন তুমি অটোমেটিক্যালি তোমার লেভেলটা নেক্সট লেভেলে পৌঁছে যাবে, ন্যাচারাল সিস্টেমে তুমি বুঝতেও পারবে না। ওকে, তো এরপরে দেখো কি বলছে। প্লেটো টট অ্যারিস্টটল, টট হচ্ছে কি, টিচ এর হলো পাস্ট ফর্ম, টট হলো টিচ, টিই টিএসিএইচ, টিচ, এই টিচের পাস্ট ফর্ম হচ্ছে টট। সো অ্যারিস্টটল, প্লেটো টট অ্যারিস্টটল, প্লেটো অ্যারিস্টটলকে শিক্ষা দিয়েছিলেন বা শিখিয়েছিলেন, অ্যাকর্ডিং টু হিজ ওন ওয়ে, তার নিজস্ব পদ্ধতিতে বা পন্থায়। অ্যারিস্টটল ওয়াজ বর্ন ইন গ্রিস, অ্যারিস্টটল গ্রিসে জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার ওয়ান্টেড হিম, তার বাবা তাকে চেয়েছিলেন, টু বি এ ফিজিশিয়ান, একজন চিকিৎসক বানাতে। বাট কিন্তু, হি নেভার চ্যারিস্ট, তিনি কখনোই চাননি, টু বি সো, এরকমটা হতে, মানে ফিজিশিয়ান বা ডক্টর হতে, চিকিৎসক হতে তিনি কখনোই চাননি। লেটার অন, পরে, অ্যারিস্টটল টুক দ্য পেন টু রাইট, অ্যারিস্টটল কলম ধারণ করেন, কলম গ্রহণ করেন, টুক মানে কি, তুলে নেয়, পেন তুলে নেয়, টু রাইট, লিখার জন্য, অন টপিকস, বিষয়সমূহের উপর, সুইটেবল, উপযুক্ত বা উপকারী, ফর হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতার জন্য। হি ওয়াজ কল্ড, তাকে বলা হতো, দ্য ফাদার অফ বায়োলজি, জীববিজ্ঞানের জনক, বিকজ অফ হিজ ক্রিয়েটিভিটি, বিকজ অফ কারণে, হিজ ক্রিয়েটিভিটি, তার সৃজনশীলতার কারণে। পলিটিক্স ইজ ওয়ান অফ হিজ ফেমাস বুকস, রাজনীতি হলো তার বিখ্যাত একটি গ্রন্থ বা বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে একটি। ওয়ান অফ অথবা ওয়ান অফ দা, এটার মানে হলো অনেকগুলোর মধ্যে একটি। আর ওয়ান অফ বা ওয়ান অফ দার পরে সবসময় নাউনের প্লুরাল ফর্ম ব্যবহার করতে হয়। এটা গ্রামাটিক্যালের একটা গোল্ডেন রুল। গ্রামাটিক্যালের একটা গোল্ডেন রুল হচ্ছে ওয়ান অফ দা এর পরে সবসময় নাউনের প্লুরাল ফর্ম ব্যবহার করতে হয়। হুইচ হুইচ এক্সপোজেস, যেটি প্রকাশ করে, ফুলেস্ট ডেভেলপমেন্ট, পূর্ণ বিকাশ, অফ হিজ উইজডম, তার জ্ঞান বা প্রজ্ঞার। হি ওয়ান্টেড টু বি এ ফ্রি থিঙ্কার, হি ওয়ান্টেড, তিনি চেয়েছিলেন, টু বি, হতে, এ ফ্রি থিঙ্কার, একজন মুক্ত চিন্তাবিদ হতে চেয়েছিলেন, স্বাধীন চিন্তাবিদ হতে চেয়েছিলেন। হি ওয়াজ দ্য সান অফ এ রয়্যাল ফিজিশিয়ান, তিনি ছিলেন একজন রাজপ্রাসাদের চিকিৎসকের সন্তান। সুতরাং তুমি যদি এরকম ভাবে চমৎকার ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে গল্পটাকে বুঝে নাও, তাহলে তোমার ইংলিশ নেক্সট লেভেলে পৌঁছে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তো এরপরে আমরা কি করব, সেকেন্ড স্টেপে গিয়ে এরপরে আমরা অ্যান্সারটাকে করব। তো দেখি, আমরা অ্যান্সারটা করার আগে সর্বপ্রথমে আমরা কি করব, অ্যান্সারটা লিখে নিই। অ্যান্সার, ওকে, অ্যান্সার লিখে নিলাম। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যখন কোনো লেখক বা কারো জীবনী রিঅ্যারেঞ্জ করতে যাবে, তখন সেক্ষেত্রে তুমি সর্বপ্রথম দেখে নিবে সেই ব্যক্তির জন্ম তারিখ দেওয়া আছে কিনা বা জন্মের স্থানটা দেওয়া আছে কিনা। তো প্রথমে কি ডি নাম্বারটা দেখো,
অ্যারিস্টটল ওয়াজ বর্ন ইন গ্রিস। অ্যারিস্টটল গ্রিসে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে আমরা ডি নাম্বার পেয়ে গেলাম। অপশন ফার্স্ট অপশন বা প্রথমে ডি নাম্বারটা পেয়ে গেলাম যে অ্যারিস্টটল গ্রিসে জন্মগ্রহণ করেছিলেন। এরপরে জন্মগ্রহণ করার পরে কি আসলে তার যদি বাপ মায়ের কোনো ইচ্ছা বা কথা থাকে তাহলে সেক্ষেত্রে সেগুলো আমরা দিতে পারি। সেক্ষেত্রে তোমরা যে নাম্বারটা দেখো, হি ওয়াজ দ্য সান অফ এ রয়্যাল ফিজিশিয়ান। হি ওয়াজ তিনি ছিলেন দ্য সান অফ এ রয়্যাল ফিজিশিয়ান। রয়্যাল মানে হচ্ছে কি রাজপ্রাসাদ বা রাজা। রয়্যাল ফিজিশিয়ান ছিলেন, রাজার চিকিৎসক ছিলেন অ্যারিস্টটলের বাবা। ঠিক আছে, সো যে নাম্বারটা হচ্ছে রাইট অপশন, আমরা যে নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে দেখো যে তার বাবা কোনো ইচ্ছা প্রকাশ করছে কিনা, যেহেতু তার বাবার কথা আসছে, তার বাবা কোনো ইচ্ছা প্রকাশ করছে কিনা। ইয়েস, তার বাবা ইচ্ছা প্রকাশ করছে। এই নাম্বারটা দেখো, হিজ ফাদার, তার বাবা ওয়ান্টেড হিম টু বি, তাকে বানাতে চেয়েছিলেন এ ফিজিশিয়ান, একজন চিকিৎসক। বাট কিন্তু হি নেভার চেরিশড, তিনি কখনোই চাননি টু বি সো, এরকমটা হতে। সো মানে হচ্ছে এরকমটা, ওকে, টু বি মানে হতে, এরকমটা হতে। এর মানে কি তিনি কখনোই চিকিৎসক হতে চাননি। সো অপশন ই নাম্বার। এরপরে আমরা ই নাম্বারটা দিয়ে দিব জে এর পরে। সো আমরা ই নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে দেখো, যেহেতু অ্যারিস্টটল চিকিৎসক হতে চাননি, তাহলে তিনি কি হতে চেয়েছিলেন? হি ওয়ান্টেড, তিনি চেয়েছিলেন। আই নাম্বারটা দেখো, হি ওয়ান্টেড, তিনি চেয়েছিলেন টু বি হতে এ ফ্রি থিঙ্কার, একজন স্বাধীন চিন্তাবিদ হতে চেয়েছিলেন। অ্যারিস্টটল একজন স্বাধীন চিন্তাবিদ হতে চেয়েছিলেন। সো আই নাম্বার ইজ দ্য রাইট অপশন। তাহলে আমরা এবার আই নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে দেখো, তো যেহেতু সে স্বাধীন একজন চিন্তাবিদ হতে চেয়েছিলেন, তাহলে তাকে কি করতে হবে? তাহলে এ নাম্বারে চলে যাও। অ্যাজ এ রেজাল্ট, ফলে হি স্টাডিড, তিনি পড়াশোনা করেছিলেন আন্ডার এ গ্রেট থিঙ্কার, একজন মহান চিন্তাবিদের কাছে বা চিন্তাবিদের অধীনে। আর তার নাম ছিল হচ্ছে প্লেটো। প্লেটোর শিক্ষক ছাত্র ছিলেন অ্যারিস্টটল। সো এ নাম্বার ইজ দ্য নেক্সট ওয়ান। এ নাম্বারটা দিয়ে দিলাম। এবার প্লেটো কি করেছিলেন সে বিষয়টা চলে আসবে। তাহলে প্লেটো সাহেব কি করলো? প্লেটো টট, প্লেটো শিক্ষা দিয়েছিলেন। সি নাম্বারটা দেখো, প্লেটো টট, প্লেটো শিক্ষা দিয়েছিলেন অ্যারিস্টটল, অ্যারিস্টটলকে অ্যাকর্ডিং টু হিজ ওন ওয়ে। অ্যাকর্ডিং টু মানে কি? অনুযায়ী, হিজ ওন ওয়ে, তার নিজের পন্থায় বা নিজের পদ্ধতিতে। ওকে, সো সি নাম্বার ইজ দ্য রাইট অপশন। নেক্সট ওয়ান সি নাম্বার। তাহলে আমরা সিটা দিয়ে দিলাম। এরপরে দেখো, তাহলে যখন অ্যারিস্টটল একজন চমৎকার শিক্ষক পেয়ে গেল, ঠিক আছে, তো শিক্ষা জীবন তখন শেষ হবে। তো শিক্ষা জীবন শেষ হওয়ার পরে সে কি করবে? যেহেতু সে ফ্রি থিঙ্কার হতে চেয়েছিল, তখন শিক্ষা জীবন শেষ হওয়ার পরে এফ নাম্বারটা দেখো, লেটার অন, পরবর্তীতে অ্যারিস্টটল টুক দ্য পেন, অ্যারিস্টটল কলম নিয়েছিল বা কলম তুলে নিয়েছিল বা কলম ধরেছিল টু রাইট অন টপিকস, বিষয়সমূহের উপর লিখার জন্য, সুইটেবল ফর হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতার জন্য যে বিষয়গুলো খুবই উপযুক্ত ছিল সেই বিষয়গুলোর উপরে লিখার জন্য। সো এফ নাম্বার ইজ দ্য রাইট ওয়ান। সো এফ এর পরে কি হবে? যেহেতু সে কলম তুলে নিল, তো কলম তুলে নেওয়ার পরে তারপরে কি সে অনেক বই লিখবে, অথবা তার যদি বিখ্যাত কোনো ফেভারিট সাবজেক্ট থাকে তাহলে সেটাকে তুমি এক্সপোজ করতে পারো, সেটাকে দিতে পারো। তাহলে এখানে কি আছে? এটা পলিটিক্স ইজ ওয়ান অফ হিজ ফেমাস বুকস। পলিটিক্স মানে কি? রাজনীতি। প্লেটো যেমন লিখেছিলেন রিপাবলিক, অ্যারিস্টটল তেমন লিখেছিলেন পলিটিক্স, রাজনীতি। ইজ ওয়ান অফ হিজ ফেমাস বুকস, তার একটা বিখ্যাত বইয়ের মধ্যে একটি, হুইচ এক্সপোজেস, যেটা প্রকাশ করে, ফ্লুয়েস্ট ডেভেলপমেন্ট, পরিপূর্ণ বিকাশ বা উন্নয়ন, ডেভেলপমেন্ট মানে উন্নয়ন, অফ হিজ উইজডম, তার প্রজ্ঞার। সো আমরা এইচ নাম্বারটা দিয়ে দিতে পারি, নাম্বার এইচ। সো এইচ নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে দেখো, এইচ নাম্বার দেওয়ার পরে বাকি থাকলো দুইটা, বি নাম্বার এবং জি নাম্বার। সো আমরা বি নাম্বারটা প্রথমে দিব আর জি নাম্বারটা শেষে দিব, যেহেতু শেষ হচ্ছে তার কৃতিত্বের মাধ্যমে। তো পলিটিক্স লিখার পরে তারপরে কি হলো? অলসো আছে। তো একটা বই যখন লিখলো, একই ধরনের কোনো জিনিসকে যখন প্রকাশ করা হয় তখন অলসো এই অ্যাডভার্বটা ব্যবহার করা হয়ে থাকে। সো অলসো দিয়ে দিব। হি অলসো রোট, তিনি আরো লিখেছিলেন বুকস অন বায়োলজি, জীববিজ্ঞানের উপরে বই লিখেছিলেন,
লিটারেচার সাহিত্যের উপরে, ইকোনমিক্স অর্থনীতির উপরে, অ্যান্ড কম্পারেটিভ পলিটিক্স এবং তুলনামূলক রাজনীতির উপরে তিনি বই লিখেছিলেন। সো বি নাম্বার ইজ দ্য রাইট অপশন। সো বি নাম্বার দিয়ে দিলাম। তো সবগুলো তোমরা যদি পেরে যাও তাহলে একটা কি হিসাবে পাবে? বোনাস হিসাবে পাবে। তাহলে এবার জি নাম্বারটা হচ্ছে বোনাস হিসাবে পেয়ে গেলে। জি নাম্বারে কি বলা হচ্ছে? হি ইজ কল্ড, তাকে বলা হয়, দ্য ফাদার অফ বায়োলজি, জীববিজ্ঞানের জনক, বিকজ অফ হিজ ক্রিয়েটিভিটি, তার সৃজনশীলতার কারণে। ওকে ফাইন। তো এইভাবে তোমরা যদি চমৎকার ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে বুঝে বুঝে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার ইংলিশটা নেক্সট লেভেলে পৌঁছে যাবে। তাহলে দেখো কি বলা হচ্ছে যে হোয়ার ইজ মাই সান, আমার ছেলে কোথায়? asked the grocer, মুদি ব্যবসায়ী জিজ্ঞাসা করলো। দেন ওয়ান ডে, তারপর একদিন, the fruit seller said to the grocer, the fruit seller, ফল বিক্রেতা, said to the grocer, মুদি ব্যবসায়ীকে বলল, I am going to the town, আমি শহরে যাচ্ছি, to do some shopping, কিছু কেনাকাটা করতে, প্লিজ দয়া করে সেন্ড ইউর সান, তোমার ছেলেকে পাঠাও, উইথ মি, আমার সাথে, টু ক্যারি মাই থিংস, আমার জিনিসপত্র বহন করার জন্য। দ্য গ্রোসার সেড, মুদি ব্যবসায়ী বললেন, দ্য মাইস অ্যাট অ্যাওয়ে, ইঁদুর খেয়ে ফেলেছে। দ্য মাইস অ্যাট অ্যাওয়ে, মাইস মানে হচ্ছে যে র্যাট, র্যাটের প্লুরাল হচ্ছে মাইস। ওকে, র্যাটের প্লুরালটা কি? মাইস। মাইস অ্যাট অ্যাওয়ে, ইঁদুর খেয়ে ফেলেছে। ইউর ব্যালেন্স এন্ড ওয়েটস, ইউর ব্যালেন্স এন্ড ওয়েটস মানে হচ্ছে তোমার দাঁড়িপাল্লা। সো সুতরাং আই ক্যানট রিটার্ন ইউ, তাই আমি তোমাকে ফেরত দিতে পারবো না। এরপরে কি? এ ক্রাউ, একটি কাক, ক্যারিড ইউর সান অ্যাওয়ে, তোমার ছেলেকে নিয়ে চলে গিয়েছে। রিপ্লাইড দ্য ফ্রুট সেলার, ফল বিক্রেতা উত্তর দিল। ওয়ান ডে, একদিন, এ গ্রোসার বোরোয়েড, একজন মুদি দোকানদার হাওলাত করেছিল, এ ব্যালেন্স এন্ড ওয়েট, দাড়িপাল্লা, ফ্রম এ ফ্রুট সেলার, একজন ফল বিক্রেতার কাছ থেকে। দ্য গ্রোসার সেন্ট, মুদি ব্যবসায়ী পাঠিয়েছিল, হিজ সান, তার ছেলেকে, উইথ দ্য ফ্রুট সেলার, ফল বিক্রেতার সাথে। বাট কিন্তু, হি কেম ব্যাক অ্যালন, হি কেম ব্যাক, তিনি ফিরে এসেছিলেন, অ্যালন, একা, ফ্রম দ্য টাউন, শহর থেকে। ইউ লায়ার, তুমি মিথ্যাবাদী। হাউ ক্যান এ ক্রাউ ক্যারি অ্যাওয়ে, কিভাবে একটা কাক নিয়ে যেতে পারে, সাচ এ বিগ বয়, এত বড় একটা ছেলেকে। দ্য গ্রোসার শাউটেড অ্যাংরিলি, মুদি ব্যবসায়ী রেগে গিয়ে চিৎকার করলো। দ্য গ্রোসার শাউটেড অ্যাংরিলি, মুদি ব্যবসায়ী রেগে চিৎকার করে উঠলো। দ্য ল্যাম এক্সকিউজ, ল্যাম শব্দের অর্থ হচ্ছে ঘোড়া, এটা একটা অ্যাডজেক্টিভ। তবে ল্যাম বলতে, ঘোড়া বলতে এখানে এক্সকিউজের সাথে যখন তোমার ল্যামটা ব্যবহার করা হয় তখন ল্যাম এক্সকিউজটা হয়ে যায় কি? মিথ্যা অজুহাত। তার মানে কি? দ্য ল্যাম এক্সকিউজ, মিথ্যা অজুহাত, অফ দ্য ডিসঅনেস্ট গ্রোসার, অসাধু মুদি ব্যবসায়ীর, মেড দ্য ফ্রুট সেলার ভেরি অ্যাংরি, ফল বিক্রেতাকে খুব রাগান্বিত করে তুলেছিল, খুব ক্ষুব্ধ করে তুলেছিল। বাট কিন্তু, হি চেকড হিজ টেম্পার, সে তার রাগটাকে সামাল দিলেন। জাস্ট দ্য সেম ওয়ে, ঠিক একইভাবে, জাস্ট দ্য সেম ওয়ে বলতে ঠিক একইভাবে, অ্যাজ মাইস, যেভাবে ইঁদুরেরা, ক্যান ইট অ্যাওয়ে, খেয়ে ফেলতে পারে, দ্য ব্যালেন্স এন্ড ওয়েটস, দাড়িপাল্লা, সেড দ্য ফ্রুট সেলার, ফল বিক্রেতা বলল। আফটার এ ফিউ ডেজ, কয়েকদিন পরে, দ্য ফ্রুট সেলার, ফল বিক্রেতা, asked the grocer, মুদি ব্যবসায়ীকে বললেন, টু রিটার্ন হিজ ব্যালেন্স এন্ড ওয়েটস, তার দাড়িপাল্লা ফেরত দেওয়ার জন্য। দেখো খুবই চমৎকার ভাবে আমরা কিন্তু তোমাদেরকে ট্রান্সলেশন করে দিয়েছি। অ্যান্ড বিলিভ মি, তুমি যদি এইভাবে প্র্যাকটিস করো তাহলে 100% মার্কস পাবে, 100% মার্কস। যে কোনো ধরনের প্রশ্ন আসুক তুমি রিয়ারেঞ্জে 100% মার্কস পাবে। তো আমাদের এইচএসসি নোটবুক কালেক্ট করার জন্য তোমরা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিতে পারো। তাহলে এখন দেখো এখানে আমরা অ্যান্সারটা কিভাবে করব। দেখো চমৎকার ভাবে, গল্পটা যখনই কোনো গল্পকে তুমি অ্যারেঞ্জ করবে তখন বিষয়টা কি হবে। আচ্ছা আমরা এখানে আগে অ্যান্সারটা লিখে নিই, ঠিক আছে? অ্যান্সার, তাহলে অ্যান্সারটা আমরা কিভাবে করব? তুমি যখনই কোনো গল্পকে অ্যারেঞ্জ করবে তখনই দেখবে যে একদা এক সময় এরকম কোনো সেন্টেন্স আছে কিনা। তাহলে দেখো এখানে ই নাম্বারে কি বলা হচ্ছে, ওয়ান ডে এ গ্রোসার, একদিন,
এক মুদি দোকানদার borrowed হালত করেছিল এ ব্যালেন্স এন্ড ওয়েট দাড়িপাল্লা ফ্রম এ ফ্রুট সেলার একজন ফল বিক্রেতার কাছ থেকে। তাহলে এইটা আমরা সর্বপ্রথমে গল্পের শুরুতে দিতে পারি যে একদিন একজন মুদি দোকানদার একজন ফল বিক্রেতার সাথে একটা দাড়িপাল্লা কাছ থেকে হাওলাত করেছিল। তাহলে এ নাম্বার, প্রথমে হচ্ছে ই নাম্বার, তাহলে প্রথমে কি হলো ই নাম্বার হয়ে গেল। আমরা এখন কিন্তু অ্যান্সারটা করছি, ঠিক আছে? তাহলে প্রথমে কি হয়ে গেল, ই নাম্বারটা হয়ে গেল। এরপরে দেখো, তো যখন দাড়িপাল্লা হালত করবে বা কোনো কিছু হালত নেবে, তো সেটা তো ফেরত নেওয়ার জন্য তারপরে প্রসেস হবে, তাই না? তাহলে এখন এখানে প্রসেসটা কি, আফটার এ ফিউ ডেজ, কয়েকদিন পরে, আফটার এ ফিউ ডেজ কয়েকদিন পরে দ্য ফ্রুট সেলার অ্যাক্সড, ফল বিক্রেতা বলল দ্য গ্রোসার মুদি ব্যবসায়ীকে টু রিটার্ন হিজ ব্যালেন্স এন্ড ওয়েট, তার দাড়িপাল্লা ফেরত দেওয়ার জন্য। ওকে, মিলে গেল। তাহলে যে নাম্বারটা হচ্ছে এরপরে, ঠিক আছে? এরপরে দেখো, যে নাম্বার হয়ে গেল, ই নাম্বার হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল। তো এখন যদি মুদি ব্যবসায়ী দাড়িপাল্লা ফেরত দেয় তাহলে তো ফেরত দিয়ে দিবে, আর যদি ফেরত না দেয় তাহলে উত্তর দিবে। তাহলে উত্তরটা কি দিচ্ছে দেখো, সি নাম্বারটা দেখো। তখন দ্য গ্রোসার সেইড, মুদি ব্যবসায়ী বলল, কি বলল, দ্য মাইস অ্যাট অ্যাওয়ে, ইঁদুরেরা খেয়ে ফেলেছে ইওর ব্যালেন্স এন্ড ওয়েট সো আই ক্যান্ট রিটার্ন ইট, তাই আমি তোমাকে ফেরত দিতে পারবো না। সি নাম্বারটা, ঠিক আছে? ওকে, তো ইঁদুরেরা কি দাড়িপাল্লা খাইতে পারে? ইঁদুরেরা তো দাড়িপাল্লা খেতে পারে না, তাই না? তাহলে এটা মিথ্যা একটা অজুহাত দিল, যার কারণে কি হলো, এবার এইচ নাম্বারটা দেখো। দ্য ল্যাম এক্সকিউজ অফ ডিসঅনেস্ট গ্রোসার মেড দ্য ফ্রুট সেলার ভেরি অ্যাংরি বাট হি চেকড হিজ টেম্পার। তো এই মিথ্যা অজুহাতটা কি করলো, যে খুবই রাগিয়ে তুলেছিল গ্রোসার, ডিসঅনেস্ট গ্রোসারের এই মিথ্যা অজুহাত ফল বিক্রেতাকে খুব রাগিয়ে তুলেছিল। তার মানে কি, এটা হচ্ছে এইচ নাম্বার, ঠিক আছে? কিন্তু সে তার রাগটাকে চেক দিল, ঠিক আছে? তারপরে কি হলো, তারপরে বিষয়টা কি হবে, দেন ওয়ান ডে, তারপর একদিন, দেন ওয়ান ডে দ্য ফ্রুট সেলার সেড টু দ্য গ্রোসার, আই এম গোয়িং টু দ্য টাউন টু ডু সাম শপিং, প্লিজ সেন্ড ইউর সান উইথ মি টু ক্যারি মাই থিংস। তাহলে এইচ এর পরে কি হচ্ছে, একেবারে বি নাম্বার হয়ে যাচ্ছে। মানে যখন তুমি মিনিংটা জানবে তখন একবারে তোমার কাছে পানির মতো সহজ হয়ে যাবে, ঠিক আছে? একেবারে পানির মতো তোমার কাছে কিন্তু বিষয়গুলো সহজ হয়ে যাবে। এই জন্য মিনিং জানাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, তারপরে কি হলো, তো গ্রোসার কি করলো, তার ছেলেকে পাঠালো। তাহলে এফ নাম্বারটা দেখো, গ্রোসার তার ছেলেকে পাঠালো। দ্য গ্রোসার সেন্ট হিজ সান উইথ দ্য ফ্রুট সেলার বাট হি কেম ব্যাক অ্যালোন ফ্রম দ্য টাউন। তার মানে কি হচ্ছে, বি এর পরে এফ নাম্বার হয়ে যাচ্ছে, ঠিক আছে? সে একা ফিরে আসলো। তো একা যখন ফিরে আসবে তখন মুদি ব্যবসায়ী কি করবে, জিজ্ঞেস করবে গিয়ে। এবার এই নাম্বারটা দেখো, হোয়ার ইজ মাই সান, আমার ছেলে কোথায়? অ্যাস্কড দ্য গ্রোসার, গ্রোসার জিজ্ঞাসা করলো যে তার আমার ছেলে কোথায়। তো এখন কি হবে বিষয়টা, যে এ কাউ ক্যারিড অ্যাওয়ে, ডি নাম্বার দেখো, তখন ফ্রুট সেলার কি করছে, জবাব দিচ্ছে যে এ কাউ ক্যারিড অ্যাওয়ে ইউর সান, রিপ্লাইড দ্য ফ্রুট সেলার। তার মানে কি, ডি নাম্বার হয়ে গেল। ওকে ফাইন, ডি নাম্বার। এরপরে দুইটা বাকি থাকলো। তো এই কথা শোনার পরে যে কাউ উড়ায় নিয়ে, মানে একটা কাক উড়ায় নিয়ে চলে গেছে ছেলেকে, তাহলে কি মুদি ব্যবসায়ী খেপে যাবে। এজন্য এখানে দেখো কি দেওয়া আছে, ইউ লায়ার, তুমি মিথ্যাবাদী। হাউ ক্যান এ কাউ ক্যারি অ্যাওয়ে সাচ এ বিগ বয়, দ্য গ্রোসার শাউটেড অ্যাংরিলি। মানে খুব রাগান্বিত হয়ে গ্রোসার কি করলো, মানে এটা বললো যে কিভাবে এত বড় ছেলেকে একটা কাক নিয়ে যেতে পারে, ঠিক আছে? তাহলে আমরা কি দিচ্ছি এখানে, জি নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের একটাই থাকে, সবগুলো মানে 9টাই পেরে গেলে একটা তোমরা কিন্তু বোনাস হিসাবে পাবে। তখন ফ্রুট সেলার জবাব দিচ্ছে, জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাইস ক্যান ইট অ্যাওয়ে দ্য ব্যালেন্স এন্ড ওয়েটস, সেড দ্য ফ্রুট সেলার। ঠিক আছে, তাহলে আমরা এবার আই নাম্বারটা করে দিলাম। এইবার দ্বিতীয় স্টেপে এটা করার পরে তোমাদেরকে কি করতে হবে, আবার গল্পটাকে একবার মিলাতে হবে। তুমি গল্পটাকে অবশ্যই একবার চেক করবে, একবার মিলিয়ে নিবে। তাছাড়া কিন্তু অ্যান্সার যদি তুমি চেক না করো তাহলে ভুল হতে পারে, আর সেক্ষেত্রে তোমার মার্কস কমে যাবে। তাহলে তুমি মিলায় নাও। মিলায় নিলে কি হচ্ছে, ই নাম্বার, যে একদিন এক মুদি দোকানদার হাওলাত করেছিল, এইভাবে মিলিয়ে নিয়ে যখন তুমি দেখলে হয়ে গিয়েছে তখন তোমার অ্যান্সারটা কমপ্লিটলি সম্পূর্ণ হলো। তাহলে দেখো কত চমৎকার, তুমি যদি এরকম ভাবে ট্রান্সলেশন করতে পারো তাহলে তোমার জন্য রিয়ারেন্স একবারে পানির মতো সহজ, একেবারে পানির মতো সহজ হয়ে যাবে।
তো এই জন্য আমরা কি করেছি, আমাদের এইচএসসি নোটবুকে এরকম ভাবে সুন্দরভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে প্রত্যেকটা প্র্যাকটিসের অনুবাদ করে দিয়েছি, যেন তোমরা খুব মজা করে শিখতে পারো। আর কোনোভাবে যেন এই অজুহাত না দাও যে আমরা তো ভালো টিচারের কাছে পড়তে পারিনি, আমাদের কাছে রিসোর্স ছিল না। এর চাইতে ভালো রিসোর্স একজন স্টুডেন্টের জন্য আর কিন্তু হতে পারে না। তাই আমাদের এইচএসসি নোটবুক কালেক্ট করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমে যোগাযোগ করতে পারো। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এই রিয়ারেন্সটি কিন্তু 2023 সালে কুমিল্লা বোর্ডে এসেছিল। তো একটি রিয়ারেন্স সলভ করতে হলে তোমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো আগে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়ে নিতে হবে। তো তোমাদের কোনো টেনশন নেই, কারণ আমরা আমাদের এইচএসসি নোটবুকে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে চমৎকার ভাবে দিয়েছি। তো তোমরা আমাদের এইচএসসি নোটবুকটা যদি কালেক্ট করতে চাও, তাহলে সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমে আমাদের নোটবুকটা কালেক্ট করতে পারো। তো চলো সর্বপ্রথম আমরা ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়ে নিই। দেখো এখানে কি বলছে, হি ওয়াজ, তিনি ছিলেন, ওয়ান অফ দ্য মোস্ট রিনোয়ান্ড লিঙ্গুইস্টস, বিখ্যাত ভাষাবিদদের একজন, অব বাংলাদেশ, বাংলাদেশের। তো সবসময় ওয়ান অফ দ্য এটা মনে রাখবে যে ওয়ান অফ দ্য মানে হচ্ছে অনেকগুলোর মধ্যে একটি, অনেকগুলোর মধ্যে একটি। আর আরো একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ওয়ান অফ দ্যার পরে সবসময় নাউনের প্লুরাল ফর্ম ব্যবহার করতে হয়, এই জন্য এখানে লিঙ্গুইস্টস ব্যবহার করা হয়েছে। ওকে, এরপরে দেখো কি বলছে, হি ডাইড ইন 1969, তিনি 1969 সালে মারা যান। অ্যান্ড উই রিমেম্বার হিম, এবং তাকে আমরা স্মরণ করি, উইথ রেসপেক্ট, শ্রদ্ধার সাথে। হি ওয়াজ সেকেন্ড টু নান, তিনি অদ্বিতীয় ছিলেন। অদ্বিতীয় ছিলেন বলতে ইউনিক ছিলেন। ইন বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, বাংলা ভাষা এবং সাহিত্যে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ বোর্ন ইন 24 পরগনাস, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ বোর্ন, জন্মগ্রহণ করেছিলেন 24 পরগনায়, ওয়েস্ট বেঙ্গল, ইন 1885, 1885 সালে পশ্চিমবঙ্গে। হি জয়েন্ট, তিনি যোগ দিয়েছিলেন, যশোর জিলা স্কুল, যশোর জিলা স্কুলে, ইন 1910, 1910 সালে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যশোর জিলা স্কুলে 1910 সালে চাকরি করতে শুরু করেছিলেন। এরপরে দেখো, হি পাসড দি এন্ট্রান্স অ্যান্ড এফএ এক্সাম, হি পাসড, তিনি পাস করেছিলেন, দি এন্ট্রান্স, এন্ট্রান্স বলতে এখনকার এসএসসি, অ্যান্ড এফএ এক্সাম, এফএ বলতে এখনকার এইচএসসি, এসএসসি এবং এইচএসসি পাস করেছিলেন, ইন 1904 অ্যান্ড 1906, 1904 সালে এবং 1906 সালে। হি রিসিভড সাম অ্যাওয়ার্ডস, তিনি কিছু পুরস্কার পেয়েছিলেন। হি রিসিভড, তিনি পেয়েছিলেন, সাম অ্যাওয়ার্ডস, কিছু পুরস্কার। অ্যান্ড এবং কন্ট্রিবিউটেড মাচ, অনেক অবদান রেখেছেন, টু বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যে। হি পাসড অনার্স অ্যান্ড মাস্টার্স, তিনি অনার্স এবং মাস্টার্স পাস করেন, ইন 1910 অ্যান্ড 12, 1910 এবং 1912 সালে। হি জয়েন্ট ঢাকা ইউনিভার্সিটি, তিনি ঢাকা ইউনিভার্সিটিতে যোগ দেন, অ্যাজ এ লেকচারার, একজন লেকচারার হিসাবে, ইন 1921, 1921 সালে। হি গট হিজ পিএইচডি ইন 1928, তিনি তার পিএইচডি সম্পূর্ণ করেন 1928 সালে। তো এইভাবে চমৎকার করে তুমি যখন ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়তে থাকবে, তো তোমার ইংলিশটা নেক্সট লেভেলে পৌঁছে যাবে অটোমেটিক্যালি, মানে এটা হচ্ছে ন্যাচারাল সিস্টেম। এবং একসময় তোমার মুখ দিয়ে এমনিতেই ইংরেজি বের হতে থাকবে। হি পাসড দি এন্ট্রান্স এন্ড এফএ এক্সাম, এরকম ইংরেজি বের হতে থাকবে, ঠিক আছে? তো এই জন্য এরকম ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন সহ আমাদের এইচএসসি নোটবুকটা তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে। তোমরা সেটা কালেক্ট করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো। ওকে, তো চলো এবার আমরা রিয়ারেন্সটার অ্যান্সারটা করে নিই। তো সর্বপ্রথম আমরা এখানে অ্যান্সারটা লিখে নিই। ওকে, অ্যান্সার লিখে নিলাম। তো যখন তুমি কারো জীবনীকে রিয়ারেন্স করতে যাবে,
মানে কোনো লেখকের বা কারো জীবনী রিয়ারেঞ্জ হিসাবে তোমাকে যদি দেওয়া হয়, তাহলে দেখবে যে তার জন্ম সালটা সর্বপ্রথম হবে এবং তার মৃত্যু সালটা সবার শেষে হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, বুঝতে পেরেছো টেকনিকটা কি হবে? যে কারো জীবনী নিয়ে তুমি যদি রিয়ারেঞ্জ করতে যাও, তাহলে সর্বপ্রথম তোমাকে জন্ম সালটা দিতে হবে এবং তারপরে তুমি মৃত্যু সালটা দিবে। তো এখানে দেখো, প্রথমে আমরা জন্ম সালটা দেখে নিই। জন্ম সালে কি বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডি নাম্বারটা দেখো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ বর্ন ইন 24 পরগনাস, ওয়েস্ট বেঙ্গল ইন 1885। তাহলে যে 1885 সালে তিনি 24 পরগনায় বা 24 পরগনা জেলায় পশ্চিমবঙ্গে সেখানে জন্মগ্রহণ করেছিলেন। সো ডি নাম্বার ফার্স্ট অপশন, ডি নাম্বার দিয়ে দিলাম। এরপরে দেখো সালগুলো কিভাবে সিরিয়ালি দেওয়া আছে। তো এফ নাম্বারটা দেখো, এফ নাম্বারে একটা সাল দেওয়া আছে। আর এর আগে আমরা দেখি যে আসলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যে কৃতিত্ব, সেই কৃতিত্বটা আমরা আগে দিতে পারি কিনা। যদি আগে দিতে পারি তো আগে দিব, যদি এরকম পরিবেশ থাকে তাহলে সেটা আমরা অবশ্যই আগে ব্যবহার করব, যদি আমরা করতে পারি। ঠিক আছে, ওকে। তো সেক্ষেত্রে আমরা তার কৃতিত্বটাকে দিতে পারি। দেখো তার কৃতিত্বটা কি, এ নাম্বারটা দেখো, হি ওয়াজ, তিনি ছিলেন ওয়ান অফ দ্য মোস্ট রিনোয়ান্ট, রিনোয়ান্ট শব্দের অর্থ হচ্ছে বিখ্যাত বা প্রখ্যাত, তিনি বিখ্যাত, অত্যন্ত বিখ্যাত লিঙ্গুইস্ট, ভাষা বিজ্ঞানী অব বাংলাদেশ, বাংলাদেশের। তাহলে বাংলাদেশের তিনি একজন বিখ্যাত ভাষা বিজ্ঞানী ছিলেন, মানে জন্ম সালটা দেওয়ার পরে তার যে কৃতিত্ব বা টাইটেল সেটাকে আমরা ব্যবহার করতে পারি। সো ডি এর পরে এ নাম্বারটা আমাদের রাইট অপশন। এরপরে দেখো, এরপরে আমরা সাল অনুযায়ী সাজাইতে পারি। এফ নাম্বারটা কি বলছে, হি ফার্স্ট দি এন্ট্রান্স এন্ড FA এক্সাম ইন 1904 and 1906। তাহলে আমরা এফ নাম্বারটা দিয়ে দিই এবার। রাইট, তিনি হচ্ছে 1904 সালে এবং 6 সালে এন্ট্রান্স এবং FA এক্সাম পাস করেছিলেন। এরপরে আমরা কি দিতে পারি দেখো, যে 1904 এবং 1906 এর পরে বিষয়টা কি আছে, বিষয়টা হচ্ছে 1910 সাল আছে, কিন্তু প্রবলেম হচ্ছে অনার্স এবং মাস্টার্স এর ব্যাপারে 10 এবং 12 সাল আছে। তাহলে এখানে একটা কনফিউশন। তাহলে আমরা সেই কনফিউশনটা কিভাবে দূর করতে পারি, যে আগে তিনি অনার্স কমপ্লিট করেছেন, তারপরে তো বেসিক্যালি 1910 সালে যশোরে ইস্ট হাই স্কুলে যোগ দিয়েছেন। সো এইচ নাম্বারটা হবে পারফেক্ট। ওকে, নাম্বার এইচ এটা হচ্ছে পারফেক্ট। তো আমরা এফ এর পরে এইচটা ব্যবহার করব। তো এবার এইচ ব্যবহার হয়ে যাওয়ার পরে কি, হি জয়েন্ট যশোর জিলা স্কুল ইন 1910। তিনি 1910 সালে যশোর জিলা স্কুলে চাকরি শুরু করেন। তাহলে আমরা এবার এ নাম্বারটা দিয়ে দিলাম, তাহলে অ্যান্সারটা চমৎকার ভাবে হয়ে যাচ্ছে। এর পরে দেখো যে আবার সাল দেওয়া আছে, যে হি জয়েন্ট ঢাকা ইউনিভার্সিটি অ্যাজ এ লেকচারার ইন 1921। তাহলে 1921 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসাবে যোগদান করেন, অর্থাৎ আই নাম্বারটা হয়ে যাবে। ওকে, এরপরে দেখো কি বলা হচ্ছে, যে হি গট হিজ PhD ইন 1928। তিনি 1928 সালে PhD ডিগ্রি অর্জন করলেন। তাহলে আই এর পরে যে নাম্বারটা আমরা দিয়ে দিলাম। ওকে, এরপরে দেখো PhD অর্জন করার পরে, যখন তিনি PhD অর্জন করে ফেললেন, তখন তিনি কি করলেন, যে তিনি হচ্ছে হি রিসিভড সাম অ্যাওয়ার্ডস অ্যান্ড কন্ট্রিবিউটেড মাচ টু বেঙ্গলি লিটারেচার। এইটা না, হি ওয়াজ সেকেন্ড টু নান ইন বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, এইটা হবে। তো আমরা জি নাম্বারটা দিতে পারি, কারণ জি নাম্বারটা হচ্ছে পারফেক্ট অপশন। ওকে, সো জি নাম্বারটা দিয়ে দিলাম, জে এর পরে জি। তারপরে আমরা দিতে পারি কি, হি ওয়াজ সেকেন্ড, মানে সি নাম্বারটা, হি ওয়াজ সেকেন্ড টু নান ইন বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। তিনি বাংলা সাহিত্যে অদ্বিতীয় ছিলেন। আর এই কৃতিত্বটা শেষ হওয়ার পরেই আমরা তার কিন্তু মৃত্যু সালটা দিয়ে দিব, হি ডাইড ইন 1969 and we remember him with respect। তাহলে আমরা বি নাম্বারটা দিয়ে দিলাম। তো এইভাবে তুমি তখনই বুঝে বুঝে রিয়ারেন্স বলো আর যেটাই বলো, এক কথায় তুমি যদি ইংরেজিতে একটা ডিসক্রিশন, অর্থাৎ তুমি যদি বিচক্ষণতা অ্যাচিভ করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে করে পড়তে হবে।
তো এই ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়ার জন্য তোমরা কিন্তু আমাদের এইচএসসি নোটবুকটাকে কালেক্ট করতে পারো। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এই রিয়ারেন্সটি ময়মনসিংহ বোর্ড 2023 সালে এসেছিল। তো তোমাদেরকে সর্বপ্রথম রিয়ারেন্স করতে হলে যেটা করতে হবে সেটা হলো ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়তে হবে। তো চলো আমরা ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়ে নিই। দেখো কি বলা হচ্ছে, হি ইউজ টু টেল ইন্টারেস্টিং স্টোরিজ। ইউজ টু, এটা হচ্ছে অতীতের কোনো অভ্যাস বোঝালে ইউজ টু ব্যবহার করতে হয়। অতীতের কোনো অভ্যাস বোঝালে ইউজ টু ব্যবহার করা হয়। তার মানে হি ইউজ টু টেল, তিনি বলতে অভ্যস্ত ছিলেন, ইন্টারেস্টিং স্টোরিজ, মজার মজার গল্প বলতে অভ্যস্ত ছিলেন। টু দ্য পিপল অফ দ্য ভিলেজ, গ্রামবাসীদের কাছে বা গ্রামের মানুষদের কাছে। টু দ্য পিপল অফ দ্য ভিলেজ। তারপরে কি বলা হচ্ছে, হি নেভার স্পক, তিনি কখনো কথা বলেননি, দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার বাকি জীবনে। হিজ নেম ওয়াজ, তার নাম ছিল নাম্বি। হি লিভড ইন এ টেম্পল, তিনি একটি মন্দিরে থাকতেন। অ্যাট দ্য এজ অফ দ্য ভিলেজ, গ্রামের শেষ প্রান্তে বা প্রান্তে। এজ মানে হচ্ছে প্রান্তে, ওকে। গ্রামের প্রান্তে যে মন্দির ছিল, অ্যাট দ্য এজ মানে শেষ প্রান্তে বা প্রান্তে, অফ দ্য ভিলেজ গ্রামের। অ্যান্ড পাস্ট হিজ টাইম, এবং সময় কাটাতেন, আন্ডার দ্য বেনিয়ান ট্রি, বট গাছের নিচে। আন্ডার দ্য বেনিয়ান, বেনিয়ান মানে বট, বেনিয়ান ট্রি মানে হচ্ছে বট গাছ, বট গাছের নিচে। ইন ফ্রন্ট অফ দ্য টেম্পল, মন্দিরের সামনে। ইন ফ্রন্ট অফ দ্য টেম্পল বলতে মন্দিরের সামনে। বিফোর টেলিং এ স্টোরি, গল্প বলার আগে। বিফোর টেলিং এ স্টোরি, গল্প বলার আগে। হি ইউজ টু লাইট এ ল্যাম্প, তিনি বাতি জ্বালাতে অভ্যস্ত ছিলেন। ওয়ান্স এগেন, আবারও আমি বলছি, অতীতের অভ্যাস প্রকাশ করার জন্য ইউজ টু ব্যবহার করা হয়। সো হি ইউজ টু লাইট এ ল্যাম্প, তিনি বাতি জ্বালাতে অভ্যস্ত ছিলেন। ইন ফ্রন্ট অফ দ্য ট্রি, গাছের সামনে। ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, ঠিক আছে। ইন ফ্রন্ট অফ দ্য ট্রি, গাছের সামনে। দেয়ার ওয়াজ এ রিমোট ভিলেজ, একটা প্রত্যন্ত গ্রাম ছিল। রিমোট, প্রত্যন্ত শব্দের অর্থ হচ্ছে দূরে, মানে অনেক দূরে, শহর থেকে অনেক দূরে বা রাজধানী থেকে অনেক দূরে যে অঞ্চল সেগুলোকে রিমোট বলা হয়। তাহলে রিমোট বলতে প্রত্যন্ত মানে অনেক দূরে, শহর থেকে বা সভ্যতা থেকে অনেক দূরে। তাহলে দেয়ার ওয়াজ এ রিমোট ভিলেজ, একটা প্রত্যন্ত গ্রাম ছিল, নেমড সোমাল, সোমাল নামের। ওয়ান ডে, একদিন, হি কুড নট কন্টিনিউ, তিনি চালিয়ে যেতে পারেননি। হি কুড নট কন্টিনিউ, তিনি চালিয়ে যেতে পারেননি বা বলতে থাকতে পারেননি। হিজ স্টোরি, তার গল্প। আফটার এ ফিউ ডেজ, কয়েকদিন পরে, হি কল্ড দ্য ভিলেজার্স, তিনি গ্রামবাসীদেরকে ডাকলেন। অ্যান্ড টোল্ড দেম সামথিং, এবং তাদেরকে কিছু বলল। হি ওয়াজ সো ইগনোরেন্ট দ্যাট, সে এতটাই অজ্ঞ ছিল যে। হি ওয়াজ সো ইগনোরেন্ট দ্যাট, সে এতটাই অজ্ঞ ছিল যে। হি কুড নট টেল হিজ এজ, সে তার বয়সটাও বলতে পারলো না। বাট, কিন্তু, হি কুড মেক আপ স্টোরিজ, তিনি গল্প বানাতে পারতেন। দ্য ভিলেজার্স ওয়ার এনচান্টেড, দ্য ভিলেজার্স গ্রামবাসীরা, ওয়ার এনচ্যান্টেড মুগ্ধ হতো বা আনন্দিত হতো, বাই এ ম্যান একজন মানুষের দ্বারা। সো এইভাবে তুমি চমৎকার ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়ে নিবে। আর তোমার এই কাজটাকে অনেক সহজ করে দেওয়ার জন্য আমাদের এইচএসসি নোটবুক খুবই খুবই হেল্পফুল হবে। আমাদের এইচএসসি নোটবুকটা কালেক্ট করার জন্য তোমরা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো। তো চলো এবার আমরা অ্যান্সারটা করব। তো প্রথমে আগে আমরা অ্যান্সারটা লিখে নিই। তো এই যে আমরা অ্যান্সারটা লিখে নিলাম। তো তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে, যখন তোমরা একটা গল্প সাজাতে যাবে তখন তোমাদেরকে আগে দেখতে হবে যে ওয়ান্স আপন এ টাইম বা এ ধরনের কোনো মানে কোনো ইয়া আছে কিনা বা কোনো লোকেশনের স্পেসিফিক দিক রয়েছে কিনা। তো সেক্ষেত্রে এই গল্পের এফ নাম্বার অপশনটা দেখো কি বলা হচ্ছে, দেয়ার ওয়াজ এ রিমোট ভিলেজ নেমড সোমাল।
সোমাল নামের একটা প্রত্যন্ত গ্রাম ছিল। প্রত্যন্ত মানে দূরে, যেটা শহর থেকে অনেক দূরে বা রাজধানী শহর থেকে অনেক দূরে। সো এফ নাম্বার, আমাদের ফার্স্ট ওয়ান হচ্ছে এফ নাম্বার। এরপরে কি দেখো, তো যেহেতু একটা গ্রাম ছিল, তো গ্রামে কি থাকবে? মানুষ থাকবে, লোকজন থাকবে গল্পের সিকোয়েন্স অনুযায়ী। তাহলে যে নাম্বারটা দেখো, দ্য ভিলেজার্স ওয়ার এনচ্যান্টেড বাই এ ম্যান। দ্য ভিলেজার্স, গ্রামবাসীরা, ওয়ার এনচ্যান্টেড, মুগ্ধ হতো বা আনন্দিত হতো, বাই ম্যান, একজন মানুষের দ্বারা। তাহলে এখানে তোমাদেরকে একটা গ্রামাটিক্যাল নিয়ম আবার বলে দিই। যদি তোমার am is are was were এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 থাকে, তাহলে সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে থাকে। সেন্টেন্সটা কিসে থাকে? প্যাসিভ ভয়েসে থাকে। সো যে নাম্বার এর পরে চলে আসবে, যে নাম্বার ইজ দ্য রাইট অপশন। সো যে নাম্বারটা আমরা দিয়ে দিলাম, ফাইন। এরপরে দেখো, ভিলেজার্সদের কথা আসতেছে এবং একজন মানুষের কথা আসছে, বাই ম্যান, একজন মানুষের দ্বারা তারা আনন্দিত হতো বা মুগ্ধ হতো। তাহলে এবার সেই মানুষটা সম্পর্কে কোনো তথ্য দেওয়া আছে কিনা আমরা দেখি। সি নাম্বারে সে মানুষটা সম্পর্কে তথ্য দেওয়া আছে। হিজ নেম ওয়াজ নাম্বি, তার নাম ছিল হচ্ছে নাম্বি। তো সি নাম্বারটা আমাদের এরপরে চলে আসতেছে, ফাইন। তো যখন তুমি বুঝতে পারবে, ঠিক আছে, মানে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে বুঝতে হবে। তুমি যদি সেন্টেন্স ওয়াইজ ট্রান্সলেশন করে বুঝো তাহলে কিন্তু হবে না, তোমাকে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে বুঝতে হবে, ঠিক আছে? পয়েন্ট টু বি নোটেড। তাহলে এরপরে কি বলা হচ্ছে দেখো, তো মানুষটা সম্পর্কে যেহেতু কথা আসলো, মানুষটার নাম চলে আসলো, তো ইমিডিয়েটলি মানুষটা কোথায় বাস করে বা কি করে এটা আছে কিনা সেটা দেখি। তো ডি নাম্বারেই দেখো, সি এর পরে ডি, হি লিভড, সে বাস করতো, ইন এ টেম্পল, একটা মন্দিরে, এট দি এজ অফ দ্য ভিলেজ, গ্রামের যে প্রান্তে, এক প্রান্তে একটা মন্দির ছিল, সে মন্দিরে বাস করতো। এজ মানে হচ্ছে প্রান্ত, একটা প্রান্ত, ওকে। অ্যান্ড পাস্ট হিজ টাইম, এবং তার সময় কাটাতো, আন্ডার দ্য ব্যানিয়ান ট্রি, বটগাছের নিচে, ইন ফ্রন্ট অফ দ্য ভিলেজ, গ্রামে, সরি, ইন ফ্রন্ট অফ দ্য টেম্পল, মন্দিরের সামনে, যে মানে মন্দিরের সামনে যে বটগাছটা ছিল সেই বটগাছের নিচে সে সময় কাটাতো। সো অপশন ডি, এরপরে ডি নাম্বারটা আমাদের সিরিয়ালি সিকোয়েন্স অনুযায়ী চলে আসলো। তো এরপরে আমরা দেখি যে ডি নাম্বারের পরে সে তো ওখানে থাকতো, সময় কাটাতো, এইটা পেলাম। তো এরপরে আর কি কার্যক্রম করতো, এ ধরনের কি কথা আছে? তো এ নাম্বারটা দেখো, এ নাম্বারে কি বলছে? হি ইউজ টু, তিনি অভ্যস্ত ছিলেন, টেল, বলতে, ইন্টারেস্টিং স্টোরিজ, মজার মজার গল্প, টু দ্য পিপল অফ দ্য ভিলেজ, গ্রামের লোকদের কাছে। গ্রামের লোকদের কাছে যখন সে মজার মজার গল্প বলতো, তখনই তো গ্রামের লোকরা এনচ্যান্টেড হতো। এনচ্যান্ট মানে কি? মুগ্ধ করা বা আনন্দিত করা। সো সিকোয়েন্স অনুযায়ী এই নাম্বারটা চলে আসলো। এবার নেক্সট নাম্বারটা আমরা দেখি। এর পরে তারপরে দেখো, তার আরো একটা অভ্যাস ছিল, সেই অভ্যাসটা কি? এফ নাম্বারটা দেখো, বিফোর টেলিং এ স্টোরি, গল্প বলার আগে, মানে গল্প শুরু করার আগে বা বলার আগে, হি ইউজ টু লাইট ল্যাম্প, সে একটা, মানে সে বাতি জ্বালাতো, ইন ফ্রন্ট অফ দ্য ট্রি, গাছের সামনে। গাছের সামনে সে কি করতো? বাতি জ্বালাতো। সো ই নাম্বারটা চলে আসলো এরপরে, ওকে। এরপর দেখো, তো যখন বাতি জ্বালাতো, গল্প বলতো, এগুলো তো সবকিছুই খুবই খুবই স্বাভাবিকভাবে চলছে, কোনো রকমের কোনো সমস্যা নেই। তো এরপরে কি হলো? হঠাৎ করে তার একটা অ্যাক্সিডেন্ট হবে, এই ধরনের বিষয় কিন্তু চলে আসবে। তাহলে জি নাম্বারটাই দেখো কি বলছে, ওয়ান ডে, একদিন, হি কুড নট কন্টিনিউ হিজ স্টোরি, সে তার গল্পটা মানে বলতে পারলো না, গল্প বলা জারি রাখতে পারলো না। সো জি নাম্বার। তারপরে জি এর পরে কোন অপশনটা হতে পারে? যে গল্প তো বলতে পারলো না, তার মানে সে অসুস্থ হয়ে গেল, আর অসুস্থ হলে ট্রিটমেন্ট করা লাগবে। সেক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে কি আসতেছে? এইচ নাম্বারটা দেখো, আফটার ফিউ ডেজ, কয়েকদিন পরে, হি কল্ড দ্য ভিলেজার্স, সে গ্রামবাসীদেরকে ডাকলো, অ্যান্ড টোল্ড দেম সামথিং, এবং তাদেরকে কিছু বলেছিল বা বলল, ঠিক আছে? সো এইচ নাম্বার আমরা সিকোয়েন্স অনুযায়ী দিয়ে দিলাম। আর এরপর থেকে কি হয়নি? সে আর কখনোই কথা বলেনি, মানে বি নাম্বার, হি নেভার স্পোক দ্য রেস্ট অফ হিজ লাইফ। দ্য রেস্ট অফ মানে বাকি অংশ, ঠিক আছে? সে তার জীবনের বাকি অংশে আর কখনোই কোনো কথা বলেননি। সো বি নাম্বারটা সিকোয়েন্স অনুযায়ী রাইট অপশন। সবগুলো হয়ে গেলে একটা বোনাস পাবে,
আর সে বোনাসটা হচ্ছে আই নাম্বার। সো আই নাম্বারে কি বলা হচ্ছে, হি ওয়াজ সো ইগনোরেন্ট দ্যাট, সে এতটাই অজ্ঞ ছিল, মানে সবকিছু ভুলে গিয়েছিল। হি কুড নট টেল হিজ এজ, সে তার বয়সটাও বলতে পারলো না। বাট কিন্তু হি কুড মেক আপ স্টোরিজ, সে গল্প বানাতে পারতো। হি কুড মেক আপ, মেক আপ মানে তৈরি করা, মেক আপ মানে হচ্ছে তৈরি করা। ওকে, সে গল্প বানাতে পারতো। সো লাস্ট ওয়ান ইজ আই নাম্বার। সো মাই ডিয়ার স্টুডেন্টস, বুঝতেই পারছো, তোমরা যদি খুবই চমৎকার ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে গল্পটাকে পড়ো, তাহলে তোমার ইংলিশ নেক্সট লেভেলে কিন্তু পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।